কমজোর দিলওয়ালে দূর রাহিয়ে। তো বন্ধুরা, আজ আমি 1966 সালের একটি সত্য ঘটনার উপরে ভিত্তি করে তৈরি একটি ইন্দোনেশিয়ান হরর মুভি ব্যাখ্যা করতে যাচ্ছি। সিনেমাটির নাম কাম্পুং জাবাং মায়ের রিচুয়াল মথ। এটি বেশ রোমাঞ্চকর একটি সিনেমা এবং এর শেষের টুইস্ট বেশ ভয়াবহ। চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। সিনেমার শুরুতে আমাদের ইন্দোনেশিয়ার রাঙ্গানাপুরের এক গ্রাম দেখানো হয়। সেখানে 1966 সালে খরা দেখা দিয়েছিল, কিন্তু এক বছর পর সেই গ্রামে এমন একজন মহিলা আসেন যিনি কথা দিয়েছিলেন যে তিনি গ্রামটিকে আবার সতেজ ও সবুজ করে তুলবেন। কিন্তু এর বিনিময়ে তার দরকার ছিল অজাত ভ্রূণের বলি। গ্রামের বেশিরভাগ লোক চলে গেলেও হাতে গোনা কয়েকজন লোক রয়ে গিয়েছিলেন। তারা সেই মহিলাকে বলি দিতে রাজি থাকেন। এরপর গল্পটি গড়ায় 6 জুন 1989 সালে। প্রায় 23 বছর পর আমরা গ্রামে একটি দম্পতিকে দেখতে পাই যারা তাদের ভ্রূণটি বলি দিতে এসেছিলেন। পুরো গ্রামে অল্প কয়েকজন লোকই তখন বেঁচে ছিলেন। সেই সাথে রিনি নামের এক নারী এবং তার ছেলে গুনাকেও দেখা যায়। এরপর আমরা সেই মহিলার দেখা পাই যিনি ভ্রূণ বলির কাজটি করতেন। তার নাম নি ইতো। রিনি আসলে তাকেই সাহায্য করতেন। নি ইতো এবং রিনি মিলে যখন এই দম্পতির ভ্রূণ বলি দেন, তখন সেই গর্ভবতী নারীটি কোনো ব্যথাই অনুভব হয়নি। বাইরে থাকা ছোট্ট ছেলে গুনা যখন উকি দিয়ে দেখে, তখন সে ঘরের ভেতরে একটি অশুভ ছায়া দেখতে পায় এবং আমরা লক্ষ্য করি যে নিহিত সেই ভ্রূণের রক্ত পান করছেন। এতেই বোঝা যায় যে তিনি কোনো সাধারণ নারী নন। এরপর দৃশ্যটি বদলে যায়। সেখানে আমরা ভেদা নামের একজন মডেল এবং তার ফটোগ্রাফার বেগাসকে দেখতে পাই। ফটোশুটের পর ভেদার এক বান্ধবী এসে তাকে জানায় যে জাকার্তাতে একটি সিনেমার রোলে অভিনয় করার সুযোগ পেয়েছে ভেদা। তাই তারা দুদিন পর অর্থাৎ ভেদার জন্মদিনের ঠিক পরে জাকার্তায় রওনা হবে। ভেদা এতে অনেক খুশি হলেও বেগাসকে বেশ চিন্তিত দেখায়। ঠিক তখনই ভেদার শরীর খারাপ হতে শুরু করে এবং সে সরাসরি টয়লেটে চলে যায়। তার বমি হতে শুরু করে কারণ সে তখন গর্ভবতী ছিল। ফটোশুটের পর বেগাস এবং ভেদা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। ভেদা তার প্রেগন্যান্সি নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন। হঠাৎ একটি কালো বিড়াল তাদের গাড়ির নিচে চলে আসে। বেগাস গাড়ি থেকে নেমে চেক করে কিছুই দেখতে পায় না, কিন্তু গাড়ির পেছনের দিকে একটি ভৌতিক অবয়ব দেখা যায়। তারা যখন বাড়ি পৌঁছায় তখন জানা যায় যে তাদের মধ্যে একটি গোপন সম্পর্ক রয়েছে এবং ভেদার অনাগত সন্তানটি বেগাসেরই। বেগাস ক্যারিয়ার এবং সমাজের ভয়ে ভেদাকে গর্ভপাতের জন্য রাজি করায় এবং তাকে তার গ্রামে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন ভেদা পেটে খুব ব্যথা অনুভব করেন। তিনি রান্নাঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পান। হঠাৎ ফোনে একটি মেয়ে তাকে মা বলে চিৎকার করতে থাকে এবং ভেদার ঘুম ভেঙে যায়। বোঝা যায় এটি তার একটি দুঃস্বপ্ন ছিল। তারা বাসে করে বেগাসের গ্রামের দিকে রওনা হয়। বাসের মধ্যে ভেদা আবারও একই ভয়াবহ স্বপ্ন দেখেন। বাস থেকে নামার পর ড্রাইভার তাদের জিজ্ঞেস করে যে তারা এই গ্রামেই যেতে চায় কিনা। জঙ্গলের পথে হাঁটার সময় ভেদা অনুভব করেন কেউ তাদের পিছু নিচ্ছে। জঙ্গলের প্রবেশদ্বারে পশুদের হাড় ঝুলতে দেখা যায়, যা একটি ভীতিজনক পরিবেশ তৈরি করে। গ্রামে ঢোকার আগে বেগাস একটি বিশেষ আচার পালন করে এবং হঠাৎ করে ভেদাকে বিয়ের প্রস্তাব দিয়ে একটি আংটি পরিয়ে দেয়, যা এই পরিস্থিতিতে বেশ অদ্ভুত ছিল। এরপর তারা বেগাসের বাড়ির দিকে এগিয়ে যায়। সেখানেই ভেদা গুনাকে দেখতে পায় এবং পথে তার দেখা হয় সিনেমার শুরুর সেই দম্পতির সাথে। লোকটি বেগাসকে কিছু কথা বলার জন্য আলাদা করে নিয়ে যায়। অন্যদিকে মহিলাটি ভেদাকে আশ্বস্ত করে যে তার কোনো কষ্টই হবে না এবং সে আশীর্বাদও পাবে। এই কথা শুনে ভেদা কিছুটা বিভ্রান্ত হয়ে যায় এবং বুঝতে পারে না সে কিসের কথা বলছে। তবে এটা স্পষ্ট ছিল যে সেখানে গর্ভপাত বা অ্যাবর্শন নিয়ে কথা হচ্ছিল। সবচেয়ে রহস্যজনক বিষয় ছিল যে শহরের হসপিটালে অ্যাবর্শন করা সম্ভব হওয়া সত্ত্বেও বেগাস কেন ভেদাকে এই গ্রামে নিয়ে এলো। ভেদা হয়তো ভালোবাসায় অন্ধ ছিল, কারণ সে একবারও জিজ্ঞেস করেনি কেন তারা এই গ্রামে এসেছে। এরপর বেগাস ভেদাকে রিনির বাড়িতে নিয়ে যায়। সেখানে ভেদা আবারও গুনাকে দেখে। রিনি বেগাসকে বাড়ির ভেতরে ঢুকতে না দেওয়ায় বেগাস ভেদাকে বলে সে যেন আগামীকাল পর্যন্ত রিনির কাছেই থাকে এবং তার সব নির্দেশ মেনে চলে। বেগাস চলে যাওয়ার পর রিনি এবং ভেদার মধ্যে কথা হয়। রিনি জানায় তার স্বামী শহরে কাজ করে। এরপর রিনি ভেদাকে তার ঘর দেখিয়ে দেয় এবং সে নিজের কাজে চলে যায়। ভেদা তার ঘরে বিশ্রাম নেওয়ার সময় বাইরে জাকা নামের একজনকে দেখা যায়, যে সেই গ্রামেই থাকতো।
সে কুয়ো থেকে জল তুলছিল, যা বেশ নোংরা ছিল। এরপর একটি ছায়া মূর্তিকে ভেদার ঘরের বাহিরে দেখা যায়। বাইরে থেকে কিছু একটা শব্দ শুনে ভেদা দেখতে আসে আর একটি পাত্র মাটিতে পড়ে থাকতে দেখে। রান্নাঘর থেকেও সে শব্দ শুনতে পায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। হঠাৎ পেছনের দিকে তাকাতেই সে গুনাকে দেখতে পায়। ভেদা তার কাছে যেতেই গুনার শরীর খারাপ হতে শুরু করে। তার চোখ সাদা হয়ে যায় এবং সে মৃগী রোগীর মতো কাঁপতে থাকে। ভেদার চিৎকার শুনে রিনি আসে এবং গুনাকে সুস্থ করে। রিনি জানায় যে গুনা অন্যদের মতো নয়, সে কথা বলতে পারে না। মূলত সে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ছিল। অবশেষে ভেদা বাইরে এলে বেগাসের সাথে তার দেখা হয়। বেগাস তাকে আশ্বস্ত করে যে সব ঠিক হয়ে যাবে এবং ভয়ের কিছুই নেই। এরপর বেগাস সেখান থেকে চলে যায়। তারপর ভেদা পান করার জন্য কুয়ো থেকে জল তোলে, কিন্তু এবার জল পরিষ্কার ছিল। এবার রিনি ভেদাকে স্নান করতে বলে, কিন্তু এর জন্য সে তাকে সাবান নয়, বরং মাটি দিয়ে স্নান করতে বলে, এবং ভেদাও তাই করছিল। স্নানের পর যখন ভেদা ভেতরে আসে, সে সেখানে গুনাকে দেখতে পায়। সে তার কাছে যায় এবং গুনা তাকে নিজের মাটির পুতুলতে দেয়। কিন্তু তখনই গুনা এবং রিনি পেছন থেকে সেখানে আসে, এবং যখন ভেদা লক্ষ্য করে তার সামনে কেউই ছিল না। এরপর ভেদা নিজের ঘরে বসে ওই পুতুলটি ধরে ভাবতে শুরু করে যে সে যা কিছু দেখলো তা কি কোনো বাস্তবতা ছিল নাকি তার ভ্রম ছিল। কিন্তু হঠাৎ তার বমি হতে থাকে এবং সে জানালা দিয়ে বাইরে বমি করে। বাইরে সে গুনাকে দেখতে পায় এবং তার পেছনে ভেদা বাইরে ছুটে যায়। ঠিক তখনই তার আবার ভ্রম হতে থাকে এবং সে অনেকগুলো দৃশ্য দেখতে পায়। সে চারিপাশে শুধু গুনাকেই দেখতে পাচ্ছিল। তখনই সে হঠাৎ করে শূকরের মাস্ক পরা এবং রক্তমাখা এক ব্যক্তিকে দেখতে পায়। এরপর ভেদা অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, তার সামনে গুনা ছিল এবং সেখানে সে জানতে পারে যে গুনা কথা বলতে পারে না। সে দেখে যে সে বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে এবং তখনই গুনা তার পুতুলটি নিয়ে সেখান থেকে চলে যায়। ভেদা সেখানে একটি বিশাল মূর্তি দেখতে পায়, যা কোনো এক দেবতার মনে হচ্ছিল। তখনই ভেদা এক মহিলার গলার আওয়াজ শুনতে পায়, আর এই কণ্ঠস্বরটি ছিল নি ইতুর, যে ভেদাকে নিজের কাছে ডাকছিল। সে এও বলছিল যে ভেদা খুব শীঘ্রই আশীর্বাদ পাবে। এরপর নি ইতু জাকোকে বলে যে অনুষ্ঠানের সব প্রস্তুতি যেন তাড়াতাড়ি হয়ে যায়, কারণ তারা আজই সেই অনুষ্ঠানটি করবে, আর আজ ভেদার জন্মদিনও ছিল। এই কথা শুনে সে কিছুটা দুঃখিত হয়। অন্যদিকে বেগাস রিনির কাছে যায়, আর তখন আমরা একটি চমকপ্রদ তথ্য জানতে পারি যে বেগাসই আসলে রিনির সেই স্বামী, যে কাজের জন্য শহরে গিয়েছিল। অর্থাৎ সে গ্রাম থেকে তাকে একা ফেলে এসেছিল একটি উৎসর্গ নেওয়ার জন্য, আর সেটি ছিল ভেদা। সে ভেদাকে অন্তঃসত্ত্বা করে, যাতে তার গর্ভস্থ ভ্রূণটিকে গ্রামের মঙ্গলের জন্য এখানে উৎসর্গ করতে পারে। শেষ পর্যন্ত বেগাস ভেদারূপী সেই উৎসর্গ নিয়ে ফিরে এসেছে, আর সে এইসব কিছু রিনি এবং গুনার জন্য করছিল বলেই জানা যায়। ভেদা আসার সাথে সাথে রিনি গুনাকে ঘরের ভেতরে নিয়ে চলে যায়। ভেতরে গিয়ে জাকা রিনিকে জানায় যে নি ইতো মনে করে ভেদা বিশেষ কেউ এবং ভেদার সন্তানের উৎসর্গতেই সবকিছু ঠিক হয়ে যাবে। বাইরে ভেদা বেগাসকে বলছিল যে সে এটা করতে পারবে না, কিন্তু বেগাস তাকে পুনরায় বুঝিয়ে রাজি করায়। যখন জাকা পানি পরীক্ষা করে দেখে, তখন পানি একদম পরিষ্কার ছিল। অর্থাৎ ভেদা আসার পর থেকে এখানে বিশেষ কিছু একটা ঘটছে। এরপর রিনি দস্তার অনুযায়ী অনুষ্ঠানটির জন্য ভেদাকে প্রস্তুত করতে শুরু করে। এদিকে বেগাস নি ইতোর কাছে গিয়ে বলে যে সে তার কথা রেখেছে এবং এখন নি ইতোর পালা। এরপর নি ইতো এবং বেগাস অন্তরঙ্গ হয়। মনে হয় নি ইতো পুরুষদের সাথে অন্তরঙ্গ হতে অভ্যস্ত ছিল, অথবা তাদের মধ্যে বিশেষ কোনো চুক্তি ছিল। এমনও হতে পারে যে বেগাস রিনি এবং ভেদা উভয়কেই ধোঁকা দিচ্ছিল। রিনি যখন ভেদাকে জিজ্ঞেস করে সে সত্যি এটা করতে চায় কিনা, তখন ভেদা জানায় সে বেগাসের জন্যই এটি করবে। এরপর বেগাস রিনির কাছে এসে বলে যে সে সবকিছু গুনাকে ঠিক করার জন্য করছে। তাদের কথাগুলো ভেদা শুনে ফেলে এবং জানতে পারে যে বেগাস বিবাহিত। সে নিজেকে প্রতারিত মনে করে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। বেগাস থেকে থামানোর চেষ্টা করলেও ভেদা পালিয়ে যায়, কিন্তু গ্রামের প্রবেশদ্বার পার হওয়ার সময় কোনো এক অদৃশ্য শক্তি তাকে সেখানে অচেতন করে দেয়। এরপর ভেদা এক অদ্ভুত হ্যালুসিনেশন দেখতে শুরু করে, যেখানে সে দেখছে তার নিজের পেট থেকে সে নিজেই বের হয়ে আসছে।
হতে পারে তার পেটে যে সন্তানটি আছে সেটি মেয়ে সন্তান। এখন আমরা দেখি যে বেগাস ভেদাকে তুলে নিয়ে সেই মূর্তির কাছে আসে এবং তারপর নিয়িত, জাগা ও রিনি সেখানে কোনো এক ধরনের আচার পালন করতে থাকে। সেখানে একটি খাঁচাও ছিল। এখন নিজে নিজেই ভেদার শরীর নাড়াচাড়া করতে শুরু করে এবং এভাবেই তারা নিয়িতর বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সম্ভবত এখানে কোনো অশুভ শক্তি কাজ করছিল, কারণ যা কিছু ঘটছিল তা মোটেও স্বাভাবিক ছিল না। এখানে নিয়িত ভেদার ওপর সেই একই আচার পালন করতে শুরু করে যা সে সিনেমার শুরুতে করেছিল, কিন্তু কেউ বারবার ভেদাকে বলছিল যে এমনটা হতে না দিতে। সম্ভবত এইটা তার গর্ভস্থ সন্তান হতে পারে অথবা তার বিবকও হতে পারে। তখনই কিছুক্ষণের জন্য ভেদার জ্ঞান ফিরে আসে এবং সে নিয়িতকে কামড়ে দিয়ে সেখান থেকে পালাতে থাকে। ভেদা পালিয়ে যাবার পর জাকা নিয়িতর কাছে আসে এবং সে দেখে যে নিয়িতর হাত থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। সে বুঝে যায় যে নিয়িত আসলে এক অশুভ আত্মার কবলে আছে, অথবা সে নিজেই একটি শয়তান। সেই শয়তান যে গ্রামে এসেছিল গর্ভস্থ ভ্রূণদের খাওয়ার জন্য। গ্রামের মঙ্গল করা কখনোই তার উদ্দেশ্য ছিল না। ইতিমধ্যে গুনা দৌড়ে সেই মূর্তির কাছে পৌঁছে যায় এবং তার পেছনে রিনিও যায়। গুনা সেখানে রিনিকে কিছু বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু রিনি বুঝতে পারছিল না সে কি বলতে চায়। তখনই আমরা দেখি যে সে কোনো একটি জিনিসের দিকে ইঙ্গিত করছিল যা সে মূর্তির কাছে পুঁতে রাখা হয়েছিল। এদিকে বেগাস ভেদাকে ধরেই ফেলেছে, কিন্তু ভেদা তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাড়িতে রিনি গুনাকে বলে যে সব ঠিক হয়ে যাবে এবং তারপর সে ভেদাকে খুঁজতে বাহিরে চলে যায়। শেষ পর্যন্ত সেও তার ছেলেকে ফিরে পেতে চেয়েছিল, যদিও মনে মনে সে জানতো যে যা কিছু ঘটছে তা ভুল। অন্যদিকে জাকা ভেদাকে ধরে ফেলে, কিন্তু সে তাকে জানায় যে সে তাকে সাহায্য করবে। সে বুঝে গেছে যে নিয়িতর কারণে এইসব অশুভ কাণ্ড ঘটছে। তারপর সেখানে বেগাস এবং রিনি উপস্থিত হয়। যখন জাকা বেগাসকে পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করে, তখন সে কোনো কথাই শুনতে চায় না এবং ভেদাকে ধরার জন্য এগিয়ে যায়। কিন্তু তখনই জাকা বেগাসকে মেরে অজ্ঞান করে দেয় এবং ভেদাকে নিজের সাথে নিয়ে যায় আর জানায় যে ভেদা মাটি দিয়ে স্নান করার যে রীতি পালন করেছিল এবং বেগাস তাকে যে আংটি পরিয়েছিল, এই দুটির কারণেই সে এখন এই গ্রামের সাথে জড়িয়ে গেছে। জাকা আগেই বলেছিল যে ওই আংটিতে সমস্যা ছিল। জাকা জানায় যে গ্রাম থেকে বের হতে হলে ভেদাকে নিয়ে ইতোকে হত্যা করতে হবে। এটাই ছিল কারণ যার জন্য সে গ্রামের গেট দিয়ে বের হতে পারছিল না এবং বারবার ভ্রম বা হ্যালুসিনেশনে পড়ে যাচ্ছিল। সে গ্রামের সাথে পুরোপুরি জড়িয়ে পড়ায় এখান থেকে বের হওয়া তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ইতোকে শেষ করতে হলে ভেদাকে সেই মুরগির কলিজাটি খেতে হবে যা সে আচারের সময় একটি মূর্তির পাশে পুঁতে রেখেছিল, কারণ আচার করার সময় ইতো ওই কলিজাটির সাথে আত্মিকভাবে যুক্ত হয়ে গিয়েছিল। কলিজাটি নষ্ট হলে ইতোও শেষ হয়ে যাবে। জাকা মাটি খুঁড়ে ভেদাকে একটি অস্ত্র দেয় এবং বলে যে এটি দিয়ে ইতোকে মারা সম্ভব। অন্যদিকে ইতো রিনি এবং বেগাসকে ডেকে দ্রুত ভেদাকে ধরে আনতে বলে। সে নিজের হাত থেকে রক্ত বের করে, যেখান থেকে একটি কালো দানবীয় ছায়া বের হয়ে যায়। জাকা ভেদাকে সেই মূর্তির কাছে নিয়ে যাওয়ার সময় বলে যে ইতো আসলে ভেদার শরীর পেতে চায়। এর একটি বিশেষ কারণ হলো ভেদার জন্ম তারিখ 6 জুন 1966 সালে, আর আজকের তারিখ হলো 6 জুন 1989 সাল। 1965 সালে এই গ্রামে খরা দেখা দিয়েছিল এবং তার ঠিক এক বছর পর 1966 সালের 6 জুন ইতো এই গ্রামে এসেছিল। এই সংযোগের কারণে ভেদা তাদের কাছে এত স্পেশাল ছিল এবং ইতো নিজের যৌবন ধরে রাখার জন্য তার শরীর দখল করতে চেয়েছিল। ইতো কেন ভ্রূণের রক্ত পান করত তার কারণও ছিল নিজের শক্তি বাড়ানো এবং চির যৌবন লাভ করা। তখন জাকাকে সবকিছু জানিয়েছিল যে তারা কিভাবে ইতোকে মারবে, কিন্তু তার আগে তাকে মেরে ফেলে। এরপর ওই খাঁচাটি জাকার উপরে ফেলে দেয়, যা একটি ধর্মীয় আচারের অংশ ছিল। এরপর পেছনে বেগাস আসে এবং সে বেদাকে অজ্ঞান করে নীর কাছে নিয়ে যায়। বেদার কাছ থেকে ওই অস্ত্রটি নিয়ে নেয় যা জাকা তাকে দিয়েছিল। ওরা এটাও জানতে পারে যে অনেক বছর আগে বেগাসের বাবাও একই অস্ত্র দিয়ে কে মারার চেষ্টা করেছিলেন। তাহলে কি ওই শূকরের মুখোশ পরা রক্তমাখা লোকটি বেগাসের বাবা হতে পারে? হয়তো বেদাই তাকে তার কল্পনায় দেখা দিয়েছিল। আর দেরি না করে তার আচার শুরু করে দেয়। রিনি খুব তাড়াতাড়ি বুঝতে পারে যে যে আচারটি করছে তা কোনো সাধারণ গর্ভপাতের আচার ছিল না। রিনি বেগাসকে অনেক বোঝানোর চেষ্টা করে,
কিন্তু বেগাস যখন কিছুতেই বুঝতে চায় না, তখন রিনি নিজেই ওই অস্ত্রটি দিয়ে নীর ওপরে হামলা করে। আমার মনে হয় যখন বেগাস নীর সাথে ঘনিষ্ঠ হয়েছিল, তখন সে এক ধরনের সম্মোহনের মধ্যে চলে গিয়েছিল। এই হামলার ফলে নী কিছুটা দুর্বল হয়ে পড়ে। এরপর বেগাস রিনির গলা চেপে ধরে এবং তাকে প্রায় মেরেই ফেলেছিল। কিন্তু গুনা সময় মতো বেদাকে মুক্ত করে দেয় এবং বেদা এসে বেগাসের গলায় ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। এরপর গুনা তাদের দুজনকে নিয়ে মূর্তির কাছে যায় আর বেদাকে সেখানে মাটি খুঁড়তে বলে। কিন্তু আমরা দেখতে পাই যে নী তখনও মারা যায়নি এবং সে রিনি আর বেদার পিছু পিছু মূর্তির কাছে পৌঁছে যায়। সে কোনোভাবেই এটা হতে দিতে চায়নি, কিন্তু এখন তার চুল সাদা হয়ে গিয়েছিল আর তার শক্তিও কমে গিয়েছিল। আমরা তখন তার আসল রূপ দেখতে পাই। এরপর রিনি নিজেই নীর সাথে লড়াই করে। নী সত্যিই একজন দানব ছিল, কারণ সে রিনির উপরে বেশ প্রভাবশালী হয়ে উঠেছিল। কিন্তু রিনি তাকে ভালোই পাল্টা জবাব দিচ্ছিল। নী রিনিকে বেশ আহত করে ফেলে, কিন্তু রিনি তবুও নীকে বেদার কাছে যেতে দেয়নি। বেদা কোনোভাবে ওই হৃৎপিণ্ডটি খেয়ে ফেলে এবং নী মারা যায়। তার দেহ থেকে ওই দানবটিও বেরিয়ে আসে। এই ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে নিও একজন শিকার ছিল এবং তার ভেতরে একটি দানব ছিল যা তাকে গ্রামে নিয়ে এসেছিল, যাতে সে অনেক অজাত ভ্রূণের শিকার করতে পারে এবং নিজের শক্তি বাড়াতে পারে। কারণ ধ্বংস হয়ে যাওয়া গ্রামে এসে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের আবেগের সুযোগ নেওয়া খুব সহজ ছিল। রিনি এখন এতটাই গুরুতর জখম হয়েছে যে সে তার শেষ নিঃশ্বাস গুনছে। সে বেদাকে গুনাকে দেখাশোনার জন্য অনুরোধ করে এবং তার সমস্ত দায়িত্ব তাকে সঁপে দেয়। এর কিছুক্ষণ পরে সে মারা যায়। এখন থেকে 6 মাস পরের ঘটনা। গুনা এখন বেদার সাথেই থাকে। বেদা তাকে পড়াশোনা করতে এবং কথা বলতে সাহায্য করছে। আমরা দেখতে পাচ্ছি যে বেদা এখন 9 মাসের গর্ভবতী এবং যে কোনো মুহূর্তেই তার প্রসব হতে পারে। সে হাসপাতালে এসেছে চেক আপ করানোর জন্য। সেখানে আরো একটি দম্পতি এসেছেন। সেই দম্পতি বেদার অনেক বড় ভক্ত ছিলেন এবং তারা বেদার একটি অটোগ্রাফও নেন। কিন্তু যখন তারা বেদার স্বামীর কথা জিজ্ঞাসা করেন, সে অনেক দুঃখিত হয়ে যায়। সেই দম্পতির ছেলেটি এসে গুনার সাথে কথা বলতে শুরু করে এবং পুরো মুভিতে গুনা এই প্রথমবার কথা বলছে। হয়তো নিতো যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটি সম্পূর্ণ হয়েছে আর তাই গুনা এখন কথা বলতে পারছে। এখন আমরা একটি পোস্ট ক্রেডিট সিন দেখতে পাচ্ছি। মুভির শুরুতে আমরা যে লোকটিকে দেখেছিলাম, সেই লোকটি এখন মূর্তির নিচে কিছু একটা চাপা দেওয়ার চেষ্টা করছে। এরপর সেই শয়তানটি আবার সেই গ্রামে ফিরে আসে আর এখন হয়তো এই লোকটির মাধ্যমেই সেই শয়তানটি ফিরে আসবে এবং বছরের পর বছর ধরে চলা এই প্রথাটি চলতে থাকবে। আর এরই সাথে মুভিটি এখানে শেষ হচ্ছে। তো বন্ধুরা, এটি ছিল জাবাং ভিলেজ ডিজিস্ট রিচুয়াল অফ দ্য ডেড মুভির কাহিনী। আশা করি আপনাদের এই মুভিটি পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।